নিত্যদিনের আমাদের কি রান্না করতে হবে, কি করতে হবে, এটাই আমাদের কাজ। তো আমি বেগুন আর আলু দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়েছি। তো এই রেসিপিটা আমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। কি কি দিয়েছি সেটা তো অবশ্যই ভিডিওতে দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। লম্বা লম্বা বেগুন হলে তো আর কথাই নেই। একবার গরম গরম ভাতে এই বেগুনের রেসিপিটা দিয়ে খাবেন, কেমন লাগবে দেখুন। তো চলুন দেখে নিই কী কী লাগছে। বেগুন এখানে আমি নিয়ে নিয়েছি, ছোট ছোট সাইজের বেগুন ছিল তাই একটাকে দুটো করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো একদম কচি নরম। পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজের পরিমাণটা দুটো ছোট ছোট, আলু লম্বা লম্বা, টমেটো, ধনেপাতা, আর এখানে কড়াইশুঁটিটা থাকলে ভালো, না থাকলেও কিছু করার নেই। তো এই সব দিয়েই আমার হয়ে যাবে আজকে বেগুন আলুর তরকারি। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আগে থেকেই গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, চাইলে সর্ষের তেলও দেওয়া যেতে পারে। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। গরম আমার তেল হয়ে গেছে। জাস্ট সামান্য এখানে একটু হলুদ দিয়ে দেবো, গায়ে যাতে না আর কি ছিটকে আসে, ভয় লাগে তাই। এখানে এবার বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনেতে হালকা করে এখানে লবণ মিশিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ছোট বেগুন না থাকে, একটু বড় সাইজের বেগুন থাকে, তাহলে একটাকে চারটে করতে পারে, কোনো অসুবিধা নেই। ঘরে যেটা থাকবে সেটা দিয়েই বানানো যেতে পারে। এটা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারবেন, তবে পেঁয়াজ ছাড়া। বেগুনটা এক ফিট আমার ভাজা হয়ে গেছে। যে ফিটটা আমার ভাজা হয়ে গেছে বা যে সাইডটা আমার ভাজা হয়ে গেছে, তা পরের সাইডটা একটু উল্টে নেবো। তবে খুব ভালো করে বেগুনটা ভেজে নিতে হবে না, মানে একটু কাঁচা কাঁচা থাকলেও হবে। একদম বেগুন যেটা ভাজা হয় সেই রকম না হলেও হবে, অল্প অল্প ভেজে নিলেই হবে। ওপর থেকে লবণটা দিয়ে দিলাম, আগেও একটু লবণ দিয়েছিলাম, তো কম বলে মনে হচ্ছিল বলে ওপর থেকে আরেকটু আমি লবণ দিয়ে দিলাম। লবণটা তো বেগুনের ভেতরে যাওয়া চাই, তাই না? তাই বেগুনগুলো দেখুন এই যে অবস্থায় ভাজা হয়েছে, মানে একটু শক্ত শক্ত আছে, নরম হয়েছে কিন্তু এতটাও নরম হয়নি, একটু শক্ত থাকবে। সেই সময় বেগুনগুলো নামিয়ে নিতে হবে। আপনাদেরকে খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, বাস এর থেকে আর বেশি আর ভাজার দরকার নেই। একটা একটা করে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। খিদে পেয়েছে জানি, কিন্তু এত তাড়াতাড়ি করলে তো হবে না, খুব ভালোভাবেই তো বানাতে হবে। অবশিষ্ট যে বেগুনগুলো আছে সেগুলো আরেকবার আমি ভেজে নিচ্ছি। একটুখানি বেগুনের পোকা ছিল, সেই জন্য এই বেগুনটা ছোট হয়ে গেছে, কেটে বাদ দিয়ে দিয়েছি। তাও মানে বেগুন তো দেখতেই হবে না ভেতরে কি আছে। অনেক সময় বেগুনে না প্রচুর পোকা পাওয়া যায়, তাই একটু ভালোভাবে দেখে নিতে হয়। এই বেগুনটা আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কেটে রাখা আলু, বেগুন কীরকম কেটেছিলাম সেই সাইজেই আমি আলুগুলো কেটে নিয়েছি। আচ্ছা, এখানে আলুর পরিমাণটা 3টে। আপনারা কতটা পরিমাণ আলু খাবেন সেই হিসেবে দিয়ে দিতে পারেন। আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। বেগুনগুলো যেহেতু একটু মোটা করে কেটেছি, আলুটাও একটু মানানসই তো করতে হবে, তাই না? তাই আলুগুলো ঠিকঠাক একইভাবে কেটে নিয়েছি। কালার হওয়ার জন্য দিয়ে দিয়েছি হলুদ দিলে আর লবণটা দিলে কালারও হয়ে যায়, আর লবণটা দিলে স্বাদটাও ভালো হয়ে যায়। একটু খুব ভালোভাবে আলুটাকে আমি ভেজে নেব, কারণ আলুটা এখানে মিনিমাম 50% যদি খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, সবজিটা খুব ভালোভাবে খাওয়া যায়। ওখানে আমার বেগুনটা মিনিমাম তো 70% ভাজা হয়ে গেছে। আলুটাও একটু তো ভেজে নিতে হবে ভালো করে, তাই না? তাই আলুটাকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগে না, বিশ্বাস করুন, খুব কম সময়তেই ভাজা হয়ে যায়। দেখিয়ে দিয়েছি আলুটা কীরকম অবস্থায় আমি ভেজে রেখেছি। তো এই অবস্থাতে আমাদেরকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই, খুব বেশি তো মোটা মোটা কাটিনি না, তাই তেলটাকে ছেঁকে আমি খুব ভালোভাবে বেগুনটাকে তুলে নিচ্ছি। আর যে অবশিষ্ট তেলটা আছে, এই তেলটাতে আমাদের রান্নাটা মোটামুটি হয়ে যাবে। আর যদি প্রয়োজন পড়ে একটু তেল দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই।
অবশিষ্ট তেলেতে কিছু তো ফোড়ন দিতে হবে, তাই বেগুনের রেসিপি বলে কথা, এখানে একটু আমি কালো জিরে দিচ্ছি। হ্যাঁ, চাইলে 5 ফোড়নও দেওয়া যেতে পারে। আমার মনে হলো কালো জিরেটাই দিই না, কালো জিরে বেগুনের সাথে খুব ভালো লাগে, তাই এখানে কালো জিরেটাই দিয়ে দিলাম। আর যেখানে পেঁয়াজ যেটা কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি। এবার কেউ যদি বলেন নিরামিষ খাবো, তো এখানে পেঁয়াজটাকে আপনারা স্কিপ করে দেবেন, তাহলেই নিরামিষ হয়ে যাবে। পেঁয়াজটাকে একটু তো ভাজা ভাজা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে, নাহলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার ভয় থাকে, অনেকটা বেশি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা মোটামুটি অনেকটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি এখানে একটাই দিয়েছি এবং ছোট সাইজের টমেটো দিয়েছি। আর কড়াইশুঁটিটা এই সময়তেই দিতে হবে, কড়াইশুঁটিটা আগে দিয়ে দিলে বেশি ভাজা হয়ে যাবে, আর শুকনো কড়াইতে যদি তেলের সাথে দিয়ে দিই তো খুব ফুটফুট করে ফোটে, তাই এই সময়তেই দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে টমেটোটাকে নরম করার জন্য লবণ দিয়ে দিয়েছি। লবণ, টমেটো মানেই এখানে লবণ দিতে হবে, টমেটোটা তো নরম করতে হবে তাই না, তো একটু নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নরমই করে নিচ্ছি। খুব বেশি মশলা দেওয়া রান্না না, গরমের দিনে তো অসাধারণ লাগবে, বিশ্বাস করুন। হলুদ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার বলি, যারা ঝালটা একটু বেশি খাবেন তারা একটু বেশি লঙ্কার গুঁড়ো দেবেন, আর কম খেলে কম। হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটাও এখানে দেওয়া যেতে পারে, একটু কালার আনবো তো, তাই এখানে আমি লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিলাম। হ্যাঁ, তবে কাশ্মীরি রেড চিলি পাউডার নয়। সব ভালোভাবে কষিয়ে নিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, বাস 2-3 চামচ এখানে জল দিয়ে দিয়েছি। টমেটোটা একটুখানি নরম হয়ে আসার জন্য আর একটুখানি জল দেওয়ার দরকার ছিল, তাই একটু জলও দিয়ে দিয়েছি। তেলও খুব ভালোভাবে ছেড়ে গেছে, মধ্যিখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়ে, মশলা কিছুই নেই অথচ দেখুন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে গেছে। আর এখানে আলু, যে ভেজে রেখে দিয়েছিলাম আলুটা, সব আলুটা দিয়ে কষিয়ে দেবো। তা একবার চিন্তা করে দেখুন, এখানে আমি কিছু মশলা দিয়েছি কি, বাটাবাটি কোনো মশলা দিয়েছে কি, দিইনি। আদাও তো এখানে দিইনি। তাহলে একটা মশলা দেবো, সেটা দেখার জন্য ভিডিওটার সাথে থাকুন, তাহলেই দেখতে পাবেন কি মশলা এখানে দেব। মশলাটা দিলেই কিন্তু খুব স্পেশাল হয়ে যাবে, তাই আপনাদের ভিডিওর সাথে থাকতে হবে। খুব ভালোভাবে কষে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর এই সময় লবণটা একটু চেক করে নেবেন প্লিজ। আর এখানে ঢাকা চাপা দিয়ে দেব। যতক্ষণ ঢাকা চাপা হচ্ছে একটা মশলা বেটে নিই, একটা কাঁচা লঙ্কা আর পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি, এখানে 2-3 চামচ পোস্ত। আলুটা দেখছি এখানে যে সিদ্ধ হয়েছে কি না, একটুখানি দেখে নিতে হবে। তো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, কারণ আগেই তো ভাজা ছিল। সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে কেটেও কিন্তু আমি দেখিয়ে দিলাম, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু বেগুনগুলোকে এই জন্যই আমি ভেজে রেখে দিয়েছিলাম যে লাস্টে দেবো। একসাথে আমি যদি বেগুনটা দিয়ে দিতাম তাহলে বেগুনটা ঘেঁটে যেত না, তাহলে কি করে বেগুনের স্বাদ পেতাম, গোটা গোটা বেগুনের স্বাদ পেতাম, তাই আর কি। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে একদম লো টু মিডিয়াম করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন বেগুনটা আমার অনেকটাই নরম হয়ে গেছে, আর আলু অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে। আর বেগুন সিদ্ধ হতে তো বেশি টাইমই লাগে না। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এখানে আমি দিয়ে দিচ্ছি, একদম লাস্টে দিয়ে দিলাম, তবেই তো পোস্তের স্বাদ পাবো, তাই না। আর খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, হালকা হাতে নাড়াচাড়া করছি, নাহলে বেগুনগুলো না ঘেঁটে গেলে আর ভালো লাগবে না খেতে। এইভাবে প্লিজ একবার রেসিপিটা বানিয়ে দেখবেন, গরম গরম ভাতে দুর্দান্ত, সত্যি বলছি, আর অন্য কিছুই লাগবে না, ভালোই লাগবে। একবার তো বানিয়ে দেখবেন। আমি জানি বাঙালিরা পোস্তর তরকারি তো খেতে খুব ভালোবাসে, তাই ওপর থেকে দিয়ে দেবো এবার ধনেপাতা। ধনেপাতাটা দিলে আলাদাই একটা ফ্লেভার আসে, আর এখানে তো পোস্ত আছে, খুব ভালোই লাগবে।
অল্পই দিয়েছি ধনেপাতা, খুব বেশি আমি দিইনি, জাস্ট অল্প করে। আর এখানে ওপর থেকে কেউ যদি চান কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। পোস্ত বলে কথা, অল্প একটু সর্ষের তেল ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম, টেস্টটা খুব ভালো আসবে আর পোস্তর গন্ধটাও। এবার রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরিবেশন করে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, আর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছি। কত ভালো লেগেছে, ভিডিওটা কি ভালো লাগেনি সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপিটাকে চটপট বানিয়ে ফেলুন। তো ভিডিওটা এখানেই আমি শেষ করব। পরবর্তী ভিডিওর সাথে আপনাদের আমার সাথে দেখা হবে, তবে অন্য কোনো রেসিপির সাথে। তো সবাইকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকবেন। সো টেক কেয়ার।